ওয়েলকাম টু গল্প বৃক্ষ। চলে আসুন গল্প বৃক্ষের ছায়ায়, যার শাখায় শাখায় শুধুই গল্প। হাতে খবরের কাগজটা নিয়ে বার কয়েক উল্টালো অনিমেষ। তারপর পাতা উল্টাতে উল্টাতে একটা খবরে চোখ পড়তেই থমকে গেল সে। সেখানে লেখা, নথিপুরের 6 মাসে 12 জন নিখোঁজ, পুলিশ তদন্ত করছে। নিচে নাম, ঠিকানা আর ছবি দেওয়া, আর তার নিচে লেখা, দেখতে পেলে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে। খবরটা পড়ে একটু মনে মনে খারাপ লাগলো অনিমেষের। সে আনমনেই বলল, কেন যে মানুষ ঘর ছেড়ে চলে যায় কে জানে। বাড়ির কথা কি একটুও মনে পড়ে না নাকি? তারপর খবরের কাগজটা পাশে ফেলে রেখে চেয়ার থেকে উঠে পড়ে সে। তারপর দরজার দিকে এগিয়ে যায়। আজ কলেজ যেতে হবে তাকে, তাই একটু তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়ে। অনিমেষ মেডিকেল কলেজে পড়ে রায়গঞ্জে, বাড়ি তার মেদিনীপুর। এখানে বাড়ি ভাড়া নিয়েই থাকে। ইচ্ছে একটা বড় ডাক্তার হওয়ার। মা বলেছে, তুই বড় ডাক্তার হয়ে আমাদের বুড়ো বয়সে চিকিৎসা করবি। তাই ভেবেই এতদূর আসা অনিমেষের। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেয় অনিমেষ, তারপর ব্রেকফাস্টও করে নেয়। তারপর তার বোঝা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে। তার কলেজটা একটু দূরেই বটে, তাই বাসে করে প্রথমে যায় নথিপুর। তারপর ওখান থেকে বাস ধরে সিধে SM মেডিকেল কলেজ। MBBS নিয়ে এটা তার সেকেন্ড ইয়ার। এখানে তার বন্ধু বলতে তার বেস্ট ফ্রেন্ড সুমিত, আর আরেকজন আছে যার কথা না বললে অনিমেষ হয়তো রাগ করবে। সে হলো উর্মিলা। তার সাথেই পড়ে মেডিকেল কলেজে। খুব ভালো বন্ধু অনিমেষের। তারা একসাথে সময় কাটাতে খুব ভালোবাসে। প্রথম দিনে উর্মিলার সাথে দেখা হয় অনিমেষের এক রাস্তায়। তারপর কলেজে এসেও তাকে দেখতে পায়। অনিমেষ প্রথমে কথা বলা চালু করে। এখন তারা খুব ভালো বন্ধু। আজ বাস থেকে নেমে কলেজের সামনে একবার চোখ বোলায় অনিমেষ, তারপর এগিয়ে যায় কলেজের দিকে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, এই অনিমেষ দাঁড়া, আমি আসছি। এই মিষ্টি কণ্ঠটা খুব চেনা অনিমেষের। পিছনে ঘুরে দেখে উর্মিলা। তারপর একটু অভিমান মিশ্রিত গলায় বলে, তুই আজকে আসতে এত দেরি করলি কেন? কি করবো বল, বাসটা লেট করলে। অনিমেষ একটু হাসে। তারপর উর্মিলার হাত ধরে টানতে টানতে কলেজের দিকে হাঁটা লাগায়। হঠাৎ হাত ছাড়িয়ে উর্মিলা বলে, উফ, তোকে বারণ করেছে না এই হাতটা ধরবি না? অনিমেষ জিভ কেটে ফেলে মনে মনে বলে, ইস, ভুলেই গিয়েছিলাম। তারপর তারা হাঁটতে হাঁটতে কলেজের ভিতরে ঢোকে। উর্মিলা ছোটবেলায় একবার সিঁড়ি থেকে পড়ে যায়। তারপর তার বাঁ হাতের কোণই ভাঙে। সেই থেকে হাতের কোণে স্ক্রু লাগানো আছে, তাই ওই হাতটা ততটা কার্যকর নয়। বেশি ব্যবহার হলেই ব্যথা করে। তারা তারপর চলে যায় ল্যাবে ক্লাস করতে। আজ ল্যাবের ক্লাসটা মন দিয়ে করতেই হবে তাদের। মানুষের শরীরে ইনার পার্টসগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তাদের ল্যাব রুমটা বেশ বড়। একদিকে ফার্স্ট ইয়ারের ক্লাস হচ্ছে, আর একদিকে সেকেন্ড ইয়ারের। সামনেই দুটি কঙ্কাল রাখা, একটি স্ত্রী আর একটি পুরুষ কঙ্কাল। তার দিকেই তাকিয়ে আছে অনিমেষ আর শুনছে ডিক্লারেশন। সপ্তাহে 2 দিন এই ক্লাসটা থাকে, বাকি দিনগুলোয় থাকে থিওরি ক্লাস। ক্লাস শেষ করে দুজনে বাইরে বেরিয়ে আসে। আজ আর অন্য ক্লাস নেই তাদের, তাই একসাথে বাসে উঠে পড়ে। কিছুক্ষণ কথোপকথন চলে তাদের। তারপর একসময় বাস থেকে নেমে পড়ে উর্মিলা। ওর স্টপেজটা অনিমেষের আগে। অনিমেষকে বিদায় জানিয়েই চলে যায় সে। অনিমেষ ঘরে আসে, তারপর খাওয়া দাওয়া করে নেয়। পরের মাসেই সেমিস্টার, তাই পড়তে বসে অনিমেষ। পড়া শেষ করে বিছানায় বসে ফোন ঘাঁটতে থাকে। তারপর একসময় গভীর নিদ্রায় ঢলে পড়ে সে। পরের দিন নিয়মিত সময় কলেজে যায়, কিন্তু কলেজে ঢুকে উর্মিলাকে কোথাও দেখতে পায় না সে। অনিমেষ ক্লাসে প্রবেশ করে। আজ থিওরি ক্লাস, কিন্তু ক্লাসে থিওরিতে আর মন বসবে না অনিমেষের। শুধুই ভাবতে থাকে উর্মিলার কথা। কোন রকমে শেষ করে ক্লাসটা। তারপর বাইরে বেরিয়ে অবাক হয়ে যায় অনিমেষ। উর্মিলা এখনও আসেনি কলেজে। সে অনেকবার ফোনেও ট্রাই করে, কিন্তু ফোনও তোলে না উর্মিলা। তারপর অনিমেষ হতাশ হয়ে ক্যান্টিনে বসে পড়ে। হঠাৎ একটা মেসেজ ঢোকে তার ফোনে। অনিমেষ ধড়পড় করে মোবাইল ওপেন করে।
দেখে উর্মিলার একটা ভয়েস মেসেজ এসেছে। তৎক্ষণাৎ সেটা প্লে করে দেয় অনিমেষ। আমি একটা কলেজের কাছে নথিপুর এসেছি, তাই আসা হয়নি কলেজে। তুই চিন্তা করিস না। একটু ধাতস্থ হয় অনিমেষ। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। পরের দিন কলেজে এসে আবার উর্মিলাকে খুঁজে পায় না। ফোন করে, ফোনের ওপার থেকে ভেসে আসে, এবার একটু ভয় হয় অনিমেষের। উর্মিলা গেল কোথায় কাল? সেদিনই তো বলল একটা কাজ আছে, আজ তো আসার কথা। এই ভাবতে ভাবতে সিটে বসে পড়ে অনিমেষ। তারপর এরকম চিন্তাগ্রস্তভাবে কলেজের ল্যাবে প্রবেশ করে। ক্লাস করতে করতে প্রায়শই অন্যমনস্ক হয়ে যাচ্ছে, আর স্যার আশুতোষবাবু সেটা লক্ষ্য করেন। তারপর ক্লাস শেষ হওয়ার পর অনিমেষকে ডেকে বলেন, কি হলো অনিমেষ, তুমি এত অন্যমনস্ক কেন আজ? অনিমেষ আর চেপে রাখতে না পেরে বলে, কাল থেকে উর্মিলার কোনো খোঁজ পাচ্ছি না স্যার, তাই মনটা ভালো নেই। স্যার একটু ভেবে নেন, তারপর বলেন, উর্মিলা, ওকে তো আমি পরশু একটা কঙ্কাল আনার অর্ডার দেওয়ার জন্য নথিপুরে যেতে বলেছিলাম, তারপর জানি না। অনিমেষ যেন একটা দিশা খুঁজে পায়। সে মনে মনে বলে, নথিপুর? হ্যাঁ, উর্মিলাকে তো সেটাই বলেছিল। স্যারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে অনিমেষ। তারপর সেখান থেকে সোজা বাস ধরে নথিপুরে নেমে সে হাঁটতে থাকে রাস্তা ধরে। এদিক ওদিক যেন মরিয়া হয়ে খুঁজতে থাকে উর্মিলাকে। কিছুক্ষণ খোঁজার পর একটু হাঁপিয়ে ওঠে। তারপর একটা চায়ের দোকানে বসে অনিমেষ একটা চা অর্ডার দেয়। চা খেতে খেতে একটু অন্যমনস্ক হয়ে যায় সে। ভাবতে থাকে যে উর্মিলাকে কোথায় কে জানে। চায়ের দোকানের লোকটা কিছুক্ষণ লক্ষ্য করে অনিমেষকে, তারপর বলে ওঠে, দাদা, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি আমার বান্ধবীকে খুঁজছি। আচ্ছা, আপনি কি এখানে কোনো কঙ্কালের দোকান চেনেন যেখানে কঙ্কাল বিক্রি হয়? হ্যাঁ, তা আছে। এখান থেকে একটা অটো ধরে বকদিঘি মোড় চলে যান। সেখান থেকে বাঁদিকে হাঁটা লাগাবেন। কিছুটা দূর গিয়েই দেখবেন কঙ্কাল ঘর বলে একটা দোকান আছে। সেখানেই সম্ভবত কঙ্কাল পেতে পারেন। অনিমেষ চাটা খেয়ে উঠে পড়ল। তারপর একটা অটো ধরল সে। আধ ঘন্টা পর অটো থামলো বকদিঘির মোড়ে। অনিমেষ নেমে পড়ল অটো থেকে। তারপর অটোর ভাড়া মিটিয়ে দিল। তারপর দেখল বাঁদিকের একটা রাস্তা চলে গেছে। রাস্তাটা খুব একটা চওড়া নয়। রাস্তার ধারে রয়েছে আগাছা, আর আশেপাশে বিশেষ কোনো জনবসতি দেখতে পেল না। দূরে দু একটা বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সেগুলো এতটাই দূরে যে দূর থেকে তাদের অস্তিত্ব পাওয়াটাই ভার। অনিমেষ গলিটা ধরে এগিয়ে চলল। প্রায় 5 মিনিট হাঁটার পর একটু থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে দেখলো একটা ঘর। ঘর বলতে গেলে পরিত্যক্ত ঘরেই চলে। একতলা ঘর, তার উপরে দুটো জানলা, একটি বন্ধ আর একটি খোলা। খোলা জানালাটা দিয়ে ঘর যতটা দেখা যাচ্ছে ততটাই অন্ধকার। বাড়ির দুদিকে দুটো মস্ত গাছ, একটি আম গাছ আর একটি তেঁতুল গাছ। দুটোই দানবাকার গাছের শাখা প্রশাখা বাড়িটার মাথায় বিস্তার করে আছে। এক ঝলক দেখলে মনে হবে যেন গাছগুলো তাদের হাত দিয়ে বাড়িটার মাথায় হাত বুলাচ্ছে। ওপরের দিকে বাড়ির দেয়াল থেকে সিমেন্ট খসে গেছে আর বেরিয়ে পড়েছে ইট। কোথাও আবার ইট খুলে পড়ে গেছে তলায়। তার জেরেই সৃষ্টি হয়েছে বড় গর্তের। দেখে মনে হয় যেন বাড়িটার দেহে অনেক ক্ষত। কিন্তু এরকম অবস্থা হলেও ভালোই অনুমান করা যায় যে একসময় বাড়িটার বিশাল অবস্থা ছিল, আর দেখতেও দারুণ ছিল। এখন অবশ্য যত্নের অভাবে আর কালের অবক্ষয়ের কারণে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। ওপরের দিকে তাকায় অনিমেষ, আর তারপর দেখে বাড়িটার মাঝ বরাবর একটা পুরানো সাইনবোর্ড ঝুলছে। সেটাও একদিকে হেলে গেছে। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা কঙ্কাল ঘর। রাস্তা থেকে বাড়িটা হাত 10 দূরে, তাই দূর থেকে বোঝা যায়নি যে দুটো গাছের মাঝখানে বাড়িটার এত বড় অস্তিত্ব রয়েছে। সূর্য তখন মধ্য গগনে, তাই অনিমেষ আর উপরের দিকে তাকিয়ে থাকতে পারল না। সোজা চলে গেল দরজার সামনে। দরজাটাও বেশ ভগ্নপ্রায়। আগেকার দিনে সেগুন কাঠের তৈরি 6x4 একটা দরজা। দরজার উপরেই একটা ফ্রেমে কিছু লেখা আছে। অতিরিক্ত ধুলো জমে যাওয়ায় সেই লেখাটাও অস্পষ্ট।
মাঝখানে মাঝখানে ফুটো হয়ে গেছে দরজাটায়, তা থেকে সূর্যের আলো ঢুকছে ভিতরে। অনিমেষ বার কয়েক কড়া নাড়ল, উল্টো দিকে কারোর উত্তর পেল না সে। তারপর হাত দিয়ে ঠেলে ভিতরে ঢুকে গেল। একটা অশ্রুতিকর আওয়াজ করে দরজাটা খুলে গেল। ভিতরে ঢুকে পড়ল অনিমেষ। ভিতরে ঢুকতেই একটা চড়া গন্ধে নাকটা তার ঝাঁঝিয়ে উঠল। নাকটা চেপে এগিয়ে গেল সে। চারিদিকটা একবার দেখে নিল অনিমেষ। ঘরটা বেশ বড়। ঘরের ডান দিকে আরেকটি দরজা, তা দিয়ে হয়তো ভিতরের ঘরটায় প্রবেশ করা যায়। ভিতরের ঘরটি পুরো অন্ধকার। সেই ঘরের উপরে জ্বলছে একটা জোরালো লাইট। তার আলো অন্ধকার ঘরে কিছুটা এগিয়ে মিলিয়ে গেছে। ঘরটা বাইরে থেকে যতটা পরিত্যক্ত মনে হচ্ছিল, ভিতর থেকে ততটাই পরিষ্কার। কেউ যেন রোজ রক্ষণাবেক্ষণ করে ঘরটা সাজিয়ে রাখে। ঘরের চারিদিকে কঙ্কাল টাঙানো, দেওয়ালে দু একটা কঙ্কালেরও ছবি রয়েছে। ঘরের এক কোণে একটা রড দিয়ে আলনা বানানো আছে, তাতে ঝুলছে কিছু কাপড় চোপড়। সম্ভবত যে থাকে তারই হবে। ঘরের মাঝখানে একটা চওড়া টেবিল, তার দুদিকে দুটি চেয়ার রাখা। টেবিলের উপরে একটা মগ রাখা আছে, তাতে সম্ভবত জল আছে। তার পাশেই রাখা কতগুলো গ্লাস। ঘরের ডান দিকের কোণে একটা বড় ড্রাম, তাতে কিছু একটা তরল জাতীয় পদার্থ রাখা রয়েছে। তারই গন্ধে হয়তো নাকটা ঝাঁঝিয়ে যাচ্ছে। হঠাৎই ওই দেয়ালে টাঙানো একটা ছবি দেখে তাতে চোখ আটকে গেল অনিমেষের। একটা বাঁধানো ফটো ফ্রেমে মালা ঝুলছে। ফটোতে একটা লোকের ছবি। পুরনো হলেও ছবিটা এখনো অক্ষত। লোকটার জ্বলন্ত দুটি চোখ যেন এখনো তার দিকে চেয়ে আছে। দেখেই খুব গম্ভীর বলে প্রতীত হয়। হঠাৎ একটা কিছু রাখার শব্দে চমকে পিছনে ফিরল অনিমেষ। তারপর দেখল একটা লোক একটা কঙ্কাল নিয়ে টেবিলের উপর রাখলো। তারপর একটু নরম কণ্ঠে প্রশ্ন করল, কিছু কি লাগবে নাকি দাদা? অনিমেষ চমকে গিয়েছিল আকস্মিকতায়। তারপর কিছুটা সামলে নিয়ে বলল, হ্যাঁ, ওই একটা কঙ্কাল লাগতো। লোকটাকে দেখলে মনে হয় যেন খুব ক্লান্ত। দুটো চোখ যেন কিছুর খোঁজ করছে। দেখে একটু অগোছালো মনে হলো। মাথায় উস্কো খুস্কো চুল, গালে বহুদিনের না কামানো দাড়ি, মুখে অসংখ্য বলিরেখা। পরনে তার একটি হাফ শার্ট আর একটি ফুল প্যান্ট। চোখে রয়েছে একটা মোটা ফ্রেমের চশমা। দেখলে ঝাপসা মনে হয়। তাকে দেখে যেন একটি ইন্দ্রপুরীর রাজা বলে মনে হচ্ছে। লোকটি চশমাটা এবার ঠিক করে নিয়ে চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল, আমার নাম শঙ্কর, এটাই আমার দোকান। আরে বসুন না, দাঁড়িয়ে কেন? অনিমেষ চেয়ারে বসে পড়ল। তার থেকে এক হাত দূরে রাখা কঙ্কালটা। অনিমেষ লোকটার দিকে চেয়ে বলল, কিছুদিন আগে কি একটা মেয়ে এসেছিল কঙ্কালের অর্ডার দিতে? হঠাৎ যেন কপালে একটা সরু ভাঁজ পড়ল লোকটার। একটু মনে করার ভঙ্গিতে বলল, কই না তো, আসেনি। আচ্ছা, এখানে আশেপাশে কি আর কোনো দোকান আছে? কথাটা যেন ভারী অপছন্দ হলো লোকটার। একটু বাঁকা হাসি হেসে লোকটা বলল, এই তল্লাটে আর কঙ্কালের দোকান নেই দাদা, এইটাই আছে একমাত্র। বলতে বলতে টেবিলের উপর রাখা মগটা তুলে নিয়ে গ্লাসে একটু জল ঢেলে নিল লোকটা। তারপর সেটা অনিমেষের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখে তো মনে হচ্ছে অনেক দূর থেকে আসা হচ্ছে। নিন, খেয়ে নিন এটা। আরে থাক না। আরে কোনো ব্যাপার না, খান না। তাই অনিচ্ছা সত্ত্বেও গ্লাসটা হাতে ধরে ঢকঢক করে খেয়ে নিল সে। এমনিতেই বড্ড তেষ্টা পাচ্ছিল। তারপর এটা ছিল শরবত, তাই খেতে কোনো অসুবিধাই হলো না তার। লোকটা কিছু একটা ভাবছিল। তারপর বলল, এটা অনেক পুরনো দোকান, বুঝলেন দাদা। আগে আমার বাবা বিশঙ্কর এটা চালাতো। আমার বাবা আগে কঙ্কাল তৈরি করতো আর বিক্রি করতো। কিন্তু তখন তো এত মেডিকেল কলেজ ছিল না, ছিল হাতে গোনা কয়েকটা স্কুল, তাতেই সাপ্লাই দিত, তাও মাস কয়েক ছাড়া। তাই খুব একটা ভালো অবস্থা আমাদের কোনোদিনই ছিল না। বাবা যা রোজগার করতো তাতেই চলতো। আমার বাবার হাতের কাজ ছিল দারুণ। প্লাস্টার প্যারিস দিয়ে এমন কঙ্কাল বানাতো যা আসল কঙ্কালের থেকে কিছু কম লাগতো না।
এবার লোকটা একটু থামে। অনিমেষ মন দিয়ে শুনছিল কথাগুলো। এরই মধ্যে হঠাৎ যেন তার মনে হয় তার মাথাটা ঘুরছে, শরীরটাও অতটা ভালো ঠেকছে না। সে বুঝতে পারে সারাদিন কিছুই খাওয়া হয়নি সেরকম, চা বিস্কুট আর কি থাকে পেটে, তাই হয়তো মাথাটা ঘুরছে। লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। এইভাবে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ বিদেশে যুদ্ধ লাগার ফলে মূল্য বৃদ্ধি হয়, যার ফলে প্লাস্টার প্যারিসের দামও আকাশ ছোঁয়া হয়ে যায়। ফলে বাবা আর কঙ্কাল তৈরি করতে পারতেন না। ফলে আমাদের আর্থিক অবস্থাও খারাপ হয়ে যায়। বাবা চিন্তায় পড়ে যান। কিছুদিন কাজ বন্ধ থাকে। তারপর একদিন রাতে যখন আমরা শুয়েছিলাম, হঠাৎ কেউ যেন দরজা ধাক্কা দেয়। আমরা তৎক্ষণাৎ উঠে পড়ি। বাবা একাই গিয়ে দরজা খোলে। কারা যেন এসে একটা বড় বস্তা দিয়ে যায়। বস্তায় কিছু একটা ছিল। বাবা লোকগুলোকে পয়সা দিয়ে দেয়, ওরা চলে যায়। কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না কি ঘটছে। বস্তাটা নিয়ে বাবা গোডাউনে গিয়ে রেখে দেন। পরের দিন আমি একবার গোডাউনে গিয়ে দেখি চারিদিকে রক্ত মাংস পড়ে, আর একটা বড় ছুরি পড়ে আছে। সামনে একটা বড় ড্রাম, আর তাতে একটা কঙ্কাল ডোবানো। আমি প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে চলে যাই। একদিন মাকে বাবা সেই ব্যাপারে কথা বলছিল। আমি ঘুমোনোর ভান করে সবটা শুনিনি। আশেপাশের হসপিটালে যে লাশগুলো কেউ চিহ্নিত করতো না, অতএব বেওয়ারিশ লাশ, যা কোনো জায়গায় পুঁতে দেয়া হতো বা পুড়িয়ে দেওয়া হতো। বাবা সেখানকার লোকেদের কিছু পয়সা দিয়ে সেই সব লাশগুলো ঘরে আনতো। তারপর তা থেকে মাংস কেটে ছাড়িয়ে নিয়ে কঙ্কাল বার করত, আর ধুয়ে পরিষ্কার করে বেচে দিত। বাবা বলতো, এইসব শুনতে শুনতেই অনিমেষের গলা শুকিয়ে আসতে লাগলো। সে কখনোই এটা আশা করেনি। সে যেন তার শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে লাগলো। সবকিছু যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। মনে হচ্ছে যেন শরীরটা অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পায় অনিমেষ। দাদা, দাদা, কি হলো আপনার? কি হলো দাদা? আপনি ঠিক আছেন তো? শেষ হলো আমাদের আজকের গল্প কঙ্কাল কলঙ্ক প্রথম পর্ব। গল্পে পাঠকের ভূমিকায় দেব, শঙ্কর আর চাওয়ালার ভূমিকায় দীপ, উর্মিলার ভূমিকায় রিম্পা এবং অধ্যাপক আর অনিমেষের ভূমিকায় সুব্রত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটির আগামী পর্ব অতি শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে, এবং সেটি শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।